আহা, আমের গন্ধে না পেটটা বড়ই খিদেতে মোচড় দিচ্ছে গিন্নি। তাই বলি, ওরকম বাঁকা চোখে পাকা আমের দিকে তাকিয়ে আছো কেন? এখন ঘর থেকে পত্রপাঠ বিদায় হও দেখি। এই যাও যাও যাও, রাজসভায় যাও, সারাদিন শুধু খাই খাই খাই। ওহ, আজকে তো রাজবাড়িতে ভোজ, এই যাও না, তৈরি হয়ে নাও। ওহ, তুমি তো আম কেটে দিলে না, যাক রাজবাড়ি গিয়েই খাবো বৈদ্যর বাগানের আম। পেটটা ঠিক থাকলেই হয়। ওহ, দেখো মা, দেখো। ওহ, প্রতি বছরের মতো এই বছরও আপনাদের মহারাজ তার সভাসদদের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে একটি ভোজসভার আয়োজন করেছেন। সকলে পেট ভরে খাবেন, কেউ কোনো লজ্জা করবেন না কিন্তু। আমিও লজ্জা করব না। লজ্জা তো নারীর অলংকার, আপনি কেন লজ্জা পাবেন? গোপাল, তুমি একটু খাওয়ার সময় মহারাজের দিকে নজর রেখো। ওনার যে বয়স হচ্ছে, উনি সে কথা ভুলেই যান। তুমি মহারাজের পাশেই বসো গোপাল। রানী, অনেক হয়েছে, আর হাতে হাঁড়ি ভেঙো না তো। এবারে গরম গরম লুচি, আলুর দম, রসগোল্লা, কালো জাম আর ভালো আম দিতে বলো। রানীমা, আপনি কখন খেতে বসবেন? আমাদের তো খাওয়া প্রায় হয়েই এলো। আজকের দিনে আমি সবার শেষে খাবো। তোমাদের রানীমাও আমার মতোই তোমাদের ভীষণ ভালোবাসেন। সকলের পেট ভরেছে তো, আবারও বলছি, কেউ লজ্জা পাবেন না। জব্বর খেলাম। বেশ বেশ, এবারে আসছে রাজবৈদ্যর বাগানের আম। ধন্যবাদ বৈদ্য মশাই। আমাকে লজ্জা দেবেন না রানীমা। তা মহারাজ, আপনার বাগানের আম আমরা কবে খাবো? আপাতত বৈদ্যর বাগানের আম খাও, তবে হ্যাঁ, আমার বাগানের আমগুলো পাড়ার ব্যবস্থা করতে হবে। মহারাজ, আপনি আম পাড়ার দায়িত্বটা আবার মন্ত্রী মশাইকে দেবেন না। তাহলে কিন্তু একটা আমও আপনি পাবেন না, সব উনি বেচে দেবেন। আমি বেচলে তো তাও সেটা তো বাজার মারফত সাধারণ মানুষের পেটে যাবে, আর তুমি আম বাগানে গেলে তো সব আম তোমার একার পেটেই চলে যাবে গোপাল। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, থামো তো সবাই, এবার চলো মন ভরে সবাই বৈদ্যর বাগানের আম খাই। কে আছো? আম নিয়ে এসো। ও বাবা, মহারাজের পাতে কত বড় আমের চাকলা, কত ছাড়া আমার পাতে দিতে পারলো না। আহ আহ, কি মিষ্টি আম গো বৈদ্য। হ্যাঁ, খান খান, সবাই মন ভরে খান। সবাই প্রাণ ভরে খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহারাজ এখন ওদিকে গল্পে মত্ত। আমার ছোট আমটা মহারাজকে দিয়ে ওনার বড় আমটা আমি তুলে নেব। আমগুলো সব খেতে লাগছে চিনির মতো মিষ্টি। এক সে বড়কর এক আম, সব বৈদ্যের বাগানের শ্রেষ্ঠ। নিন নিন নিন, এবারে মহারাজ আম খান, আম খান। আমটা আমায় অদল বদল করতেই হবে। ওহ ভগবান, আজ তোমার পরীক্ষা দেখি। মহারাজ ওদিকে তাকিয়ে এই সুযোগে আমটা বদলা বদলি করে নি। কি হ্যাঁ, গোপাল আম চুরি করে নিচ্ছে, তাও আবার মহারাজের পাত থেকে। দাঁড়াও দাঁড়াও, এবার গোপাল তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আহ আহ, বেশ, হ্যাঁ, ভালোই মিষ্টি আম। তাহলে সবাই এখন যে যার বাড়ি গিয়ে ভাত ঘুম দাও। মহারাজ, আপনার পাত থেকে বড় আমটা গোপাল চুরি করলো, বুঝতে পারলেন না? গোপাল চোর? আগে আম চোর। আমচোর? তাহলে মন্ত্রী কি আমায় দেখে ফেললো নাকি? এই সেরেছে, তাই হবে। ও ভগবান, তুমি আমাকে পথও দেখালে আবার ফাঁসিও দিলে, এ কেমন লীলা তোমার। গোপাল আবার কখন আম চুরি করে? আমি তো নিজের পা থেকেই আম খেলাম।
একটু আগেই আপনি কথা বলতে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে আপনার আমের বড় টুকরো চাকলাটা সরিয়েছে। কিন্তু আমার আমের চাকলাটা তো ছোট ছিল। সেটা তো গোপালের হাতের খেলের জন্য হয়েছে মহারাজ। সে নিজের পাতের আমের ছোট টুকরোটা আপনার পাতে রেখে আপনার পাতের বড় টুকরোটা নিজে নিয়ে নিয়েছে। সে কি? গোপাল, এসব কি শুনছি? বুকের পাটা থাকলে স্বীকার করো গোপাল। আগে মহারাজ, হ্যাঁ মন্ত্রী মশাই ঠিকই বলছেন, তবে এই ঘটনাটাকে ওই চুরি করা বলে না, বদলা বদলি বলে মহারাজ। চলুন হাত ধুয়ে রাজসভায় গিয়ে আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চোরের মায়ের বড় গলা। তা তুমি হুট করে এমন কাজ করলে কেন গোপাল? আম পেলে আমি শুধু বদলা বদলি নয়, অনেক কিছু করে দেখিয়ে দিতে পারতাম। আমার এতগুলো আম বাগান, আমি কিছু করতে পারলাম না, শুধু এই কবচ হয়ে আম খেয়ে গেলাম। আর তুমি কি না? আমার যদি আপনার মতো আমের বাগান থাকতো তাহলে দেখিয়ে দিতাম আপনার থেকেও কিভাবে আরো ধনী হওয়া যায়। এই, তুমি কি আমার সাথে বাজি ধরবে নাকি গোপাল? আমারই আমের বাগান নিয়ে আমার থেকেও আরো বেশি ধনী হওয়ার বাজি ধরতে চাইছো? হ্যাঁ, ধরতেই পারি কি হিম্মত! মহারাজ, আমি বাজি ধরতে রাজি। আপনি আমায় শুধু আপনার আমের কখানা বাগান দিন, দেখবেন আমি আপনার থেকেও অনেক বেশি বিত্তবান হয়ে গেছি। কি এত বড় কথা? ও মন্ত্রী, কি করব বলো তো? মহারাজ, গোপাল 7 জন্মেও আমের বাগান নিয়ে আপনার থেকে ধনী হতে পারবে না। ও খালি আম চুরি করতেই পারে। তাহলে বাজি ধরতেই পারি, কি বলো মন্ত্রী? আমি বলছি, চোখ কান বুঝে বাজি লড়ুন মহারাজ, চোখ কান বুঝে। বেশ গোপাল, আমি বাজি ধরছি। আর আমার একটা প্রাথমিক শর্ত আছে, যেটা সকলের সামনে আমি একদম আম বাগানে গিয়ে বলবো। চলো সবাই আম বাগানে চলো। সকলের সামনে আমি আমার এই দক্ষিণের এবং ওই দিকের পূর্বের আমবাগান গোপালকে 3 মাসের জন্য অর্পণ করলাম। গোপাল, ঠিক 3 মাস বাদে যদি তুমি এই বাজি না জিততে পারো তাহলে পরিবার নিয়ে তোমায় এই রাজ্য ছাড়তে হবে। আর মহারাজ, যদি আমি জিতে যাই তাহলে? তাহলে এই রাজ্যের নাম পরিবর্তিত হয়ে তোমার নাম অনুসারে হবে গোপাল নগর। কি রাজি তো? হ্যাঁ মহারাজ, আলবাত রাজি। দেখা যাক পরবর্তী 3 মাসে তুমি আমার থেকেও ধনী হয়ে এই রাজ্যের নাম নিজের নামে করতে পারো, নাকি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যের বাসিন্দা হও। হ্যাঁ মহারাজ, সময়ই কথা বলবে। ঠিক 3 মাস বাদে মহারাজের সিন্ধুকে সঞ্চিত মোহর এবং গোপালের আয়ের মোহর গোনা হবে। দেখা যাক কে জেতে আর কে হারে। গিন্নি, ও গিন্নি, বাজি তো ধরে নিলাম, জিতবো তো? দেখো জিতবে কিনা জিতবে সেটা আমি জানি না, কিন্তু তুমি যে বাজি ধরা সাহসটুকু দেখিয়েছো তাতেই আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো করি। মাথায় একটা মোটামুটি পরিকল্পনাও করে নিয়েছি, বুঝলে? কাল থেকে লেগে পড়বো। গিন্নি, তোমাকেও কিন্তু এই লড়াইয়ে আমার সাথে সাথ দিতে হবে। এ তুমি না বললেও পাশে থাকবো, হ্যাঁ, আর বললেও পাশে থাকবো। তুমি আমার বড় ভরসা গিন্নি। বলছি মেয়ে জামাইটাকে একটু দেখে। ওফ, আবার সেই জামাইয়ের কথা। আচ্ছা আচ্ছা, বুঝেছি। বলছি এই কালকে কি তোমার সাথে ন্যাপলা গুলটেরা আম বাগানে যাবে নাকি? হ্যাঁ, ওরা তো আছেই। এছাড়াও আরো কিছু জনকে ডেকে নিয়েছি, বুঝলে? 2খানা বাগানের আম পাড়া কি 4টিখানি ব্যাপার। দাদু, ও দিদা, দরজা খোলো। আমরা এসে গেছি। আম বাগানে যাই চলো। রে যাই। দাদু, তোমার কথা মতো আমাদের সবার জন্যই আম পাড়ার আঁকশি দেওয়া লাঠি এনেছি। ভালোই হবে, সবার হাতে একটা করে লাঠি থাকবে। দাদু, তুমি যে বললে আমগুলো পেড়ে আমাদের আরো বেশ কিছু কাজ আছে, কই কি করতে হবে সেটা তো বললে না। এই হ্যাঁ, তুমি তো আমাকেও
আম নিয়ে কি পরিকল্পনা আছে তোমার মাথায়? বলছি সব বলছি। আমরা দুটো বাগান থেকে মোট যত আম পারবো তার ভেতরে কিছু আম শহরে বিক্রি করে দেব, কিছু আম নিয়ে চপের দোকান দেব, এই আমের চপের আর কি। আর কিছু আম নিয়ে আমের শরবতের দোকান হবে। তারপরে বাকি যা আম থাকবে সেগুলো নিয়ে আমার অন্য পরিকল্পনা আছে। সেটা আবার পরে বলবো, এখন নয়। এখন সবাই চলো আগে গিয়ে আম পাড়ি। এ কি মহারাজ, সকাল হতে না হতে মুখ এত গম্ভীর কেন? ছাদ থেকে দেখলাম গোপাল আম বাগান থেকে আম পেড়ে গরুর গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। মহারাজ, গোপাল আপনাকে টেক্কা দেওয়ার বাজি ধরেছে বলে মুখ ভার করে আছেন, নাকি আশঙ্কা করছেন গোপাল সত্যি সত্যি যদি আপনার থেকে ধনী হয়ে যায়? কি হয়েছে যদি একটু মন খুলে বলেন। আশঙ্কা করছি, সেই জন্যই তো মুখ ভার। আরে গোপালের মাথায় প্রচুর বুদ্ধি, সেটা তুমি তো জানোই। যদি সে সত্যি সত্যি বাজি জিতে যায় তাহলে কৃষ্ণনগরের নাম বদলে গোপালনগর হয়ে যাবে। ভাবো তো কি লজ্জা। উপরওয়ালাকে ডাকুন যাতে আপনার মান সম্মান বজায় থাকে। গিন্নি, মাত্র 8 গাড়ি বোঝাই আম এনেছি, একটু ধুয়ে দাও না। মা, বাবা, টুকি, আমি আপনাদের বাড়িতে একটু ঢুকি। এই কে রে? গলাটা খুব চেনা চেনা লাগছে। মা, আমরা। ওহো মা, আয় আয় আয়, এসো এসো বাবা জীবন, এসো, আয় মা আয়। উফ, ভালো আছেন বাবা? একটু আগে পর্যন্ত ভালোই ছিলাম বাবা, কিন্তু এখন অসুস্থ বোধ করছি বাবা। অসুস্থ লাগছে? ভগবানকে ডাকুন, কার যে কখন কি হয়। মনে হচ্ছে ঠিক সময়ে এসেছি। কি বললে? আর তোমরা এখন এইখানে? কি ব্যাপার? হাওয়া বদল করতে চলে এলাম টুকুস করে। কদিন থেকে তারপর যাব বাবা। দেখো তোমার কদিন যাতে আবার বেশি দিন না হয়। বাবা, এই দালানে ভর্তি আম যে, কি ব্যাপার? আমি কি একটু খাবো? না বাবা, এগুলো খাওয়ার জন্য নয়। বাবা, একটু বলো না কি হয়েছে? আসলে মা, আমি মহারাজের সাথে বাজি ধরেছি বুঝলি। বলেছি ওনার থেকেও ধনী হওয়ার ক্ষমতা আমার আছে। বলেছি ওনার বাগানের আম নিয়েই আমি আমার ক্ষমতায় অনেক কিছু করে ওনাকে ধনী হয়ে দেখাবো। ও বুঝেছি, তা এগুলো ওনার বাগানেরই আম, তাই তো? হ্যাঁ মা, এই আমগুলো নিয়ে কিছু শহরে বিক্রি করব, কিছু আম নিয়ে শরবতের দোকান দেব, আর কিছু আম নিয়ে আমের চপের দোকান খুলব। তারপর অবশিষ্ট আমগুলো দিয়ে আম তেল, আমের আচার, আম সত্ত্ব। বাবা, এইগুলো করতে অনেক লোক লাগবে তো। তারপর 1-2 দিন অন্তর অন্তর আরো আম নিশ্চয়ই আসবে। হ্যাঁ মা, আম তো আসতেই থাকবে, তারপর ঝাড়াই বাছাই ধোয়ার ব্যাপারও আছে। এদিকে অত লোকও নেই, কি যে হবে তাই ভাবছি বুঝলি। কিচ্ছু ভেবো না বাবা, আমি আছি, তোমার জামাই আছে, ও সব আম ধোয়া বাছা করে দেবে। আমি এখন আম ধোবো? শুধু আম ধোয়া নয়, অনেক কাজই করতে হবে, চলো। যাক, ভগবান মুখ তুলে চেয়েছেন। তাহলে আমি বেরোলাম। হ্যাঁ, শহরে আমগুলো বেচে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে বুঝলে। আমিও তাহলে আমের শরবতের ঠেলা গাড়ি নিয়ে বেরোচ্ছি। আমি আর জামাই তাহলে বিকেলের দিকে আমের চপের দোকান খুলতে যাব। হ্যাঁ, সবাই সাবধানে থেকো, মনে রেখো এই লড়াইটা আমাদের মাস 2-3 ধরে করতে হবে। আমরা কখনোই ব্যবসার থেকে অর্জিত টাকা নিজেদের কাজে লাগাবো না। যা রোজগার হবে তাই দিয়েই আবার ব্যবসার মূলধন অর্থাৎ আম কিনবো। মহারাজ ভেবেছেন তুমি একা কি করবে? এখন আমরা সবাই সবাই তোমার পাশে আছি। হ্যাঁ, কাঁচা আমের মিঠা শরবত, 1 ঘটি 1 মোহর। কি দারুণ চপের গন্ধ, খেতে ইচ্ছে করছে। রসে ভরা দারুণ আম, 5 মোহরে 1 সের। 35,999। আর এই একটা
তাহলে হলো সর্বমোট 36,000টা মোহর। আমি ভাবতেই পারছি না গো। বাবা, 1.5 মাসের মধ্যে এই, তাও আবার 2খানা আম বাগান নিয়ে। কষ্টের ফল। হ্যাঁ, আমি ভাবছি আরো 2খানা আম বাগান কিনে নিই, বুঝলে? বর্ষাকাল আসছে, এইবারেই তো আসল খেলা শুরু হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, কিনে নাও। আমি তাহলে ভালো আমের চপ ভেজেছি বলুন। হ্যাঁ বাবা, তুমি আমের চপ ভাজায় দক্ষতা অর্জন করেছো। কি ব্যাপার গোপাল, এখন রাজসভায় যে? কি ব্যবসা লাটে উঠলো নাকি? আগে না মন্ত্রী মশাই, মহারাজ, আমি আপনার থেকে 2খানা আম বাগান কিনতে চাই। কি? আম বাগান কিনবে? হ্যাঁ। এত সমৃদ্ধি হয়েছে তোমার। এই মন্ত্রী, আমার মোহর গোনো, তারপর গোপালেরটাও গুনবে। 3 মাস হতে পারলো না, এখনই কিনা বাগান কিনতে চায়। মোহর তো গোনাই আছে, আর কত আছে সেটা একটা কাগজের মধ্যে লেখাও আছে। আমি এক্ষুনি সিন্ধুক থেকে নিয়ে আসছি। মহারাজ, আপনার সর্বমোট 36,500। এবারে গোপালেরটা দেখো। আমি হিসেব করেই রেখেছি মহারাজ, এত মোহর আনতে পারিনি। তা তোমার হিসেবে কত হয়েছে শুনি? মোট 36,000 আছে। কি ব্যাপার গোপাল? 500 মোহরে আমি এখনো এগিয়ে আছি। তুমি কখনোই আমায় টেক্কা দিতে পারবে না। যাও যাও, আমি আর আম বাগান দেব না। ভেবে দেখুন মহারাজ, এখনো 3 মাস হয়নি, তাতেই আমি আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছি। যাকগে, আসি। আমার বরাদ্দ 3 মাস শেষ হলেই না হয় দেখা হবে মহারাজ। কি ব্যাপার গিন্নি, সারা বাড়ি অন্ধকার করে বসে? মন খারাপ লাগছে গো, এই মেয়েটা চলে গেল। হ্যাঁ, তুমি সারাদিন কোথায় ছিলে? এবারে আসল যুদ্ধে নামতে হবে গিন্নি, তৈরি হও। আর এই যুদ্ধে জিতে গেলেই আমি নিজে তোমায় মেয়ের বাড়ি দিয়ে আসবো। কি যুদ্ধ? কিছুই না, অতিরিক্ত আমগুলো দিয়ে এবারে বয়াম বয়াম তোমার এই জাদু হাত দিয়ে আচার আর আম তেল বানাতে হবে গিন্নি। এই আচার আর আম তেল বর্ষাকালে শহরে প্রচুর দামে বিকবে। হ্যাঁ, বলো কি, আমি আম দিয়ে নানা ধরনের আচার বানাবো। হ্যাঁ, আমি আজ শহরে গিয়ে সব খোঁজ নিয়ে নিয়েছি। তোমাকে সাহায্যের জন্য 4 জন মহিলাকেও বলে এসেছি। এছাড়া আমিও হাত লাগাবো। কাল থেকেই অভিযান শুরু। আচার বিক্রি হলেই তো তুমি বাজিতে জিতে যাবে। এখন যে কটা আম আছে সেগুলো দিয়ে আচার বানাও, আর আমি বাজার থেকে 6,000 মোহরের কাঁচা আম কিনে আনবো। সেগুলো দিয়েও আচার আর আম তেল বানাবে, বুঝলে? জয় মা, জয় মা। কি ব্যাপার, গোপালের মুখে এত হাসি যে? আগে বিজয়ের হাসি। গোপাল, এত স্পর্ধা, এত আত্মবিশ্বাস ভালো নয়। মাঝে মাঝে আত্মবিশ্বাসটা প্রকাশ্যে আনা ভালো মহারাজ। গোনা শুরু করো খাজাঞ্চি, আগে আমারটা করো। জোরে জোরে গুনবে। আই মন্ত্রী, তুমি খেয়াল রাখো। 1 2 3 50,000। মহারাজের সর্বমোট 50,000 মোহর। এবারে গোপালেরটা গুনো। চিন্তা নেই খাজাঞ্চি, চিন্তা নেই। তোমায় 50,000 অবধি এবার গুনতে হবে না। এক 2 3 49,999। কি হলো খাজাঞ্চি, সব মোহর শেষ তাই তো? জানতাম গোপাল হেরে যাবে। আমি তো বলেইছিলাম মহারাজ। মহারাজ, মোহর এখনো শেষ হয়নি, এখনো থলিতে 10টা মোহর আছে। মানে গোপাল দাদা সর্বমোট 50,000 9খানা মোহর। তার মানে গোপাল জিতে গেল? আমার কৃষ্ণনগর কি তবে গোপালনগর হয়ে যাবে? মহারাজ,
আপনাকে পরাজিত করার ইচ্ছা আমার প্রকৃতভাবে একদমই নেই মহারাজ। আমি শুধু এই কাজটা করেছি আপনাকে এটা বোঝানোর জন্যে যে এই প্রকৃতি আমাদের কাছে তার প্রাকৃতিক সম্পদ ঢেলে রেখেছে, অথচ আমরা বুদ্ধিমান মানুষ হয়েও তা কাজে লাগাই। দেখুন মহারাজ, আপনার কাছে আম বাগান আছে, আপনি চাইলেই আপনার বাগানের আম দিয়ে ব্যবসা করে আরো ধনবান হতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। সেখানে আমি একজন সাধারণ প্রজা হয়ে খেটে ব্যবসা করে আপনার থেকে 9টা মোহরের বেশি মালিক হয়ে আপনার থেকেও ধনী মহারাজ। সুতরাং শুধু বুদ্ধি থাকলেই হয় না, সেই বুদ্ধিকে সঠিক খাতে কাজে লাগানোটাই হলো আসল বুদ্ধিমানের পরিচয়। তার সাথে ইচ্ছাও থাকতে হয়। এই কে বললো রে মন্ত্রী? দাঁড়াও মন্ত্রী, তোমার হচ্ছে। আয়, কে আছিস? কারাগারটা খোল। আজ ওর উস্কানিতেই আমি বাজি হারলাম। পালাও পালাও পালাও। মহারাজ, আমার ঘাট থেকে শুধু 3 মাস আগে আপনার পাত থেকে আম অদল বদল করার দোষ মকুব করে দিন মহারাজ। বেশ বেশ, সব মুকুব। এবার বেটা মন্ত্রীকে আমি আচ্ছা করে ধোলাই দেব। মন্ত্রী দাঁড়াও, দাঁড়াও মন্ত্রী। আয় আয় মন্ত্রী, দাঁড়াও 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 মন্ত্রী।